কাউনিয়া পীরগাছা রংপুর ৪ এই আসনে শাপলাকুলি থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি জামাতে ইসলামী চরমনাই সহ যে নির্বাচনী সমঝোতা এবং জোটের আহ, সমর্থনে আমি নির্বাচনে অংশগ্রহণ করছি সেই সময়টাতে আমরা মানুষের কাছে পৌঁছাচ্ছি এবং সর্ব দলের মানুষের আমরা অভাবনীয় সাড়া পাচ্ছি। আমরা এই কাউনিয়া পীরগাছার মানুষেরা শুধু নয়, আমরা গোটা উত্তরবঙ্গের মানুষেরা আসলে আমরা অবহেলিত। আমরা আমাদের এই এলাকাটাতে উন্নয়নের বৈষম্যের আমরা শিকার হয়ে এসেছি। আমরা এমন অনেকগুলো অঞ্চলে গিয়েছি যেখানে মানুষের ঘনবসতি এবং অনেক মানুষের বসবাস, কিন্তু সেই জায়গাগুলোতে আসলে রাস্তাঘাটের একেবারেই দুরবস্থা। তো যদিও একজন এমপির দায়িত্ব আইন প্রণয়নের ভূমিকা রাখা, কিন্তু যেহেতু বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেই আমরা ২৪ অভ্যুত্থানে সামিল হয়েছিলাম এবং আমাদের এই কাউনিয়া পীরগাছা সহ গোটা রংপুর অঞ্চল বৈষম্যের শিকার হয়ে আসছে। উন্নয়ন বৈষম্যের ক্ষেত্রে আমরা এতটাই পিছিয়ে পড়ে আছি যে আমাদের এখানকার মানুষেরা, আপনারা দেখেছেন গতকালের খবরে যে ১০৩ জন মানুষ ৩ দিনে রংপুর মেডিকেলে তারা শীতের ঠান্ডার প্রকোপের কারণে অসুস্থ হয়ে তারা মৃত্যুবরণ করেছেন। এবং এই যে পরিস্থিতি এই উত্তরাঞ্চলে, এটা আসলে কর্মসংস্থানের অভাব। মানুষের যতটুকু তার জীবন জীবিকা নির্বাহের জন্য মৌলিক প্রয়োজন, ততটুকু সে ম্যানেজ করতে পারে না, বা তার জন্য তার বরাদ্দটুকু নিশ্চিত করা হয় না, বিধায় এই পরিস্থিতির মধ্যে মানুষদেরকে পড়তে হয়। এই কারণে আমাদের নিয়ত হলো যে আমরা আমাদের উন্নয়ন যে বৈষম্য আছে সেটা আমরা দূরীকরণে কাজ করব, মানুষের বেকারত্ব দূরীকরণ করে। এবং যাদের বেকারত্ব দূরীকরণ করা সম্ভবপর হচ্ছে না এমন অনেক মানুষই আছেন, তারা যেন সঠিকভাবে রাষ্ট্রীয় ভাতা এবং বরাদ্দের আওতায় আসেন, সে ধরনের ব্যবস্থা নেওয়া। এবং আমাদের এই এলাকাকে ঢেলে সাজানোর জন্য এখানে শিল্পাঞ্চল গড়ে তোলার ক্ষেত্রে সরকারের দৃষ্টি আকর্ষণ করা। এবং আমাদের পাশেই তিস্তা নদী বহমান রয়েছে, সেই তিস্তা নদী আমাদের জন্য আশীর্বাদ হওয়ার জায়গায় আমাদের জন্য অনেকগুলো ক্ষেত্রেই আমার অভিশাপে পরিণত হয়েছে। যাতে করে বর্ষার মৌসুমে ভাঙন থেকে আমরা রোধ করতে পারি এবং একই সাথে শুকনো মৌসুমে আমরা আমাদের নদীতে ন্যায্য পানির হিস্সা পাই। সেই জন্য ভারতের সঙ্গে দিন দরবার করা থেকে শুরু করে নিয়ে আমাদের সরকারের সঙ্গে দিন দরবার করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা। এবং এই অঞ্চলের মানুষেরা কৃষির উপরে নির্ভরশীল, সেই কৃষি পণ্যগুলো সেগুলো যাতে রপ্তানি করা সম্ভবপর হয়, দেশের বিভিন্ন জায়গায় যেন খুব সহজে সেগুলোকে পরিবহন করা সম্ভবপর হয়, সে ধরনের পদ্ধতির আশ্রয় নেওয়া। এবং আমাদের এই অঞ্চলের মানুষের জন্য তাদের ক্ষুদ্র কুটির শিল্প এবং ব্যবসা, মাঝারি যে ব্যবসাগুলো আছে সেগুলোর এক ধরনের উদ্যোগ নেওয়া এবং তাদেরকে সেই ধরনের একটা সিকিউর পরিবেশ নিশ্চিত করা, যাতে করে মানুষেরা ব্যবসা এবং উদ্যোগ গ্রহণ করার পরে তাদেরকে যেন ক্ষতিগ্রস্ত হতে না হয় এবং তারা যেন নির্বিঘ্নে তাদের ব্যবসা কার্যক্রমগুলো পরিচালনা করতে পারেন, কোনোভাবেই চাঁদাবাজি বা অন্য কোনো ধরনের আশঙ্কার মধ্যে তাদেরকে পড়তে না হয়, সেটা নিশ্চিত করা। এবং আমরা খেয়াল করে দেখেছি এই অঞ্চলের আহ সন্তানেরা তারা আসলে শিক্ষার দিকে এখন আগ্রহী হয়েছেন। অনেকেই পড়ালেখা করছেন কিন্তু আসলে সঠিক পরিচর্যার অভাবে তারা বিশ্ববিদ্যালয় পর্যন্ত খুব অল্প সংখ্যকই পৌঁছাতে পারছেন। সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মেডিকেল পর্যন্ত যেন আমাদের শিক্ষার্থীরা বেশি সংখ্যক পৌঁছাতে পারে, সেই জায়গা থেকে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো। এবং আমরা আমাদের এই অঞ্চলের মানুষেরা যেহেতু ঢাকায় গিয়ে চিকিৎসার পারপাজে বা সরকারি কোনো অফিসের সেবার ক্ষেত্রে তাদেরকে বিড়ম্বনায় পড়তে হয়, তাদেরকে ক্ষতির মুখে পড়তে হয়, সেক্ষেত্রে আমরা একটা জনসেবা সেন্টার করার আমরা উদ্যোগ নেব। এবং সেই জনসেবা সেন্টারে বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসা শিক্ষিত ট্রেন্ড তরুণেরা সেখানে কাজ করবেন। আমাদের এলাকা থেকে কোনো রোগী যদি ঢাকায় যান, সে রোগীর পরিবারের সঙ্গে জনসেবা সেন্টারের একজন সার্বক্ষণিক থাকবেন, তার টেক কেয়ার করা, ওষুধপত্রের ক্ষেত্রে যাচাই বাছাই গুলো করা, টেস্টগুলোর ক্ষেত্রে যাচাই বাছাই গুলো করা, ডাক্তারকে দেখানো। এবং সামগ্রিক একজন রোগীর জন্য যে বিষয়গুলো একজন অচেনা অচেনা মানুষদের কাছে সব থেকে প্রয়োজনীয় হতে পারে, সেই জায়গাগুলোতে একটা সাপোর্ট বেস তৈরি করা। এবং আমরা মোটা দাগে আমাদের এই অঞ্চলের মানুষেরা আমরা খেয়াল করে দেখেছি যে আসলে মাদকের এক ধরনের প্রভাব এখানে রয়েছে তরুণদের মধ্যে, যেটা খুবই অল্প পরিমাণে, কিছু কিছু জায়গায় অবশ্য ভয়ঙ্কর পরিমাণে সেটা আছে। কিভাবে সেই মাদকাসক্তদেরকে সুচিকিৎসার আওতায় নিয়ে এসে রিহ্যাবিলিটেট করা যায় এবং যারা মাদক কারবারের সঙ্গে যুক্ত আছে তাদেরকে সেখান থেকে নিবৃত্ত করা যায়, আইনের আওতায় নিয়ে আসা যায়, সে ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা। এবং সর্বোপরি আমরা গোটা দেশের যে সমস্যাগুলো আছে যেগুলোকে আইনগতভাবে সমাধান করা প্রয়োজন, সংসদে আইনগতভাবে সমাধানের মতো যতগুলো বিষয় আছে, যেমন কৃষি জমি এবং কৃষি জমির যে আইনি জটিলতাগুলোর বিষয় আছে, এমন অনেকগুলো বিষয় আছে যেগুলো আইনগতভাবে সমাধান করার উপায় রয়েছে। সেই বিষয়গুলো নিয়ে আমরা সংসদে কথা বলবো। এবং আমাদের গোটা বাংলাদেশের মানুষেরা শুধু কাউনিয়া পীর কাছের প্রতিনিধি হিসেবে নয়, গোটা বাংলাদেশের একজন সংসদ সদস্য হিসেবেই আমরা মানুষের জন্য যেটা কল্যাণকর, মানুষের জন্য যেটা ভালো, সেই আইনগুলো আমরা বাস্তবায়নের দিকে অগ্রসর হব। এবং জাতীয় পর্যায়ের যে রাজনীতি, সেখানে বাংলাদেশের জন্য সব থেকে কল্যাণকর যে নীতিগুলো হতে পারে, একটা পলিসি নির্ভর রাজনীতি তৈরি করা,
যেখানে কৃষকের উপকার হবে, যেখানে শ্রমিকের উপকার হবে, তেমন ধরনের ব্যবস্থাগুলো গ্রহণ করার দিকে আমরা যাব। এমনকি আমাদের এই অঞ্চলে বিস্তীর্ণ চরাঞ্চল রয়েছে, শুধু আমাদের এলাকা না, দেশের বিভিন্ন জায়গাতেই নদীর কারণে চরাঞ্চল রয়েছে। সেই চরাঞ্চলের মানুষেরা যে বঞ্চিত অবস্থায় থাকেন, সেই বঞ্চনা ঘোষণার জন্যই তাদের জন্য বিশেষ ব্যবস্থা হিসেবে চর বিষয়ক বিশেষ মন্ত্রণালয় গঠন, যেই সরকারি যে দলই সরকার গঠন করুক না কেন তারা যেন এটা গঠন করে, সেই জন্য সার্বক্ষণিক কাজ করে যাওয়া। এবং আমরা আমাদের এলাকার মানুষেরা তাদের আহ, সব দিক দিয়ে যোগাযোগের ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, স্বাস্থ্যের ক্ষেত্রে যে ধরনের কল্যাণকর ব্যবস্থাগুলো আমরা গ্রহণ করতে পারি, সেই ব্যাপারে আমরা আমাদের পদক্ষেপ গ্রহণ করবো ইনশাল্লাহ। যারা তরুণ ভোটাররা আছেন তারা জানেন যে বাংলাদেশটাকে নতুন করে ঢেলে সাজানোর জন্য তারুণ্যের কোনো বিকল্প নাই, এবং তারা স্বতঃস্ফূর্ত ভাবেই আমাদের জনসংযোগে তারা তাদের অভিব্যক্তি ব্যক্ত করছেন, তারা তাদের পজিটিভ যে মেসেজ সেটা আমাদের কাছে তারা বার্তা পৌঁছে দিচ্ছেন। এবং আমরা যখন বিভিন্ন মানুষের কাছে যাচ্ছি, তো মানুষের যে মৌলিক যে সমস্যাগুলো আছে, বাংলাদেশ রাষ্ট্রটাকে যে মানুষ নতুন করে দেখতে চায়, এই দেশটাকে ঘুণে ধরা সিস্টেমগুলোকে পরিবর্তন করে বাংলাদেশ রাষ্ট্রটাকে যে আসলেই একটা প্রাতিষ্ঠানিক কাঠামোর উপরে দাঁড় করানো প্রয়োজন, সেই বিষয়গুলোতে মানুষেরা তাদের মতামতগুলো ব্যক্ত করছেন। একই সাথে উন্নয়ন বৈষম্যের যে জায়গাগুলো আছে সেই বিষয়গুলোতেও মানুষেরা তাদের মতামত ব্যক্ত করছেন, এবং মানুষের যা কিছু ন্যায্য চাওয়া তার সবকিছুকেই আমরা আমাদের নির্বাচনী ইশতেহার হিসেবে আমরা গ্রহণ করেছি। আমরা হয়তো নির্বাচনী ইশতেহার যা কিছু লিখবো তাতেও অনেক কিছু গ্যাপ থেকে যেতে পারে। আমার মানুষের সঙ্গে সংযোগের প্রেক্ষাপটে মানুষেরা তাদের যে অভিব্যক্তি প্রকাশ করছেন, সেই অভিব্যক্তিগুলোকেই আমরা আমাদের নির্বাচনী ইশতেহার হিসেবে আমরা গ্রহণ করছি। খুবই দুর্ভাগ্যজনকভাবে আমরা খেয়াল করছি যে নির্বাচনের প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রটাতে প্রশাসন কিছু কিছু জায়গায় তারা পক্ষপাতিত্বমূলক আচরণ করেছেন, এবং কার্যত দেশের বিভিন্ন জায়গায় আপনারা ব্যবসায়ীদের দিকেই তাকান, আর আপনি মিডিয়ার দিকেই তাকান, অথবা প্রশাসনের দিকেই তাকান, তার একটা দিকে ঝুঁকে যাওয়ার এক ধরনের প্রবণতা আমরাও তাদের মধ্যে খেয়াল করছি। আমরা মনে করি যে এটা বাংলাদেশের জন্য অশনি সংকেত। বাংলাদেশ রাষ্ট্রটাকে যদি সঠিকভাবে গড়তে হয়, তাহলে প্রত্যেকটা দলকেই এই পক্ষপাতিত্বের বিরুদ্ধে কথা বলতে হবে। যে প্রশাসন আজকে কোনো একটা দলের পক্ষপাতিত্ব করছে, সেই প্রশাসনই কিছু কাল আগেই সেই দলকে দমন নিপীড়ন করার জন্য তারা সর্বাগ্রে ভূমিকা রেখেছে। আবার যখন অন্য কোনো ধরনের পরিবেশ পরিস্থিতি তৈরি হবে, সেই দলকে আবারও তারা দমন নিপীড়ন করার জন্য তারা উদ্গ্রীব হয়ে পড়বে। অতএব এই প্রশাসনকে যদি নিউট্রালাইজ রাখতে হয়, প্রশাসনকে যদি নিরপেক্ষ রাখতে হয় এবং জনগণের জন্য উপযোগী করে তুলতে হয়, তাহলে যে দলের পক্ষপাতিত্ব করছে প্রশাসন, সে দলকেও এই প্রশাসনের পক্ষপাতিত্বের বিরুদ্ধে থাকতে হবে, এবং অনৈতিক সুবিধা আদায় না করে বরং সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ড ইনশিওর করে বাংলাদেশের গণতান্ত্রিক যে যাত্রা সেটাকে সমুন্নত করার জন্য একত্রে কাজ করতে হবে।